ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অথচ খুব সহজ একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা যারা প্রোগ্রামিং শিখছি বা প্রোগ্রামিং আমাদের যাদের সিলেবাসে আছে, তাদের প্রোগ্রামিং শেখার আগে একটা বেসিক জিনিস শিখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে ফ্লোচার্ট। যে কোনো সমস্যার সমাধান করতে গেলে, যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তার প্ল্যানিংটা খুব ইম্পর্ট্যান্ট। ফ্লোচার্ট হচ্ছে ঠিক তেমনই একটা জিনিস, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, তার আগের ব্লুপ্রিন্ট তৈরি করা যেটাকে বলে, সেটাই আসলে আমরা ফ্লোচার্টের মাধ্যমে করে থাকি। ফ্লোচার্ট দিয়ে আসলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করি। এখন ফ্লোচার্ট ব্যাপারটা কি যদি এক কথায় আমরা জানতে চাই, তাহলে আমরা বলতে পারি flowchart is a pictorial representation of a problem solving workflow or process। অর্থাৎ যেটা আমি একটু আগে বলছিলাম, যে একটা প্রবলেম যদি সলভ করতে হয় তার তো নির্দিষ্ট একটা ওয়ার্ক ফ্লো থাকে, অর্থাৎ কোন কাজটার পরে কোন কাজটা করলে আমি সমাধানে পৌঁছতে পারবো, আমি সলিউশনে পৌঁছতে পারবো। সেই প্ল্যানিংটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারবো। অর্থাৎ প্রোগ্রাম, আমি যদি ছোট একটা উদাহরণ নিই, যে 2 নম্বরের যোগ করার জন্য যদি আমাদের একটা প্রোগ্রাম লিখতে হয়, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন, সি হোক, সি প্লাস প্লাস হোক, জাভা হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমি যদি একটি প্রোগ্রাম লিখে কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, তো তার আগে সেই যে কাজগুলো, কোনটার পর কোন কাজটা করবো, অর্থাৎ ওয়ার্ক ফ্লোটা, প্রবলেম সলভিং এর যে ওয়ার্ক ফ্লোটা, সেইটাকে যদি আমরা ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এই যে এটা বলেছি আমি, যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ছবির মাধ্যমে সেটাকে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা ফ্লোচার্ট বলতে পারি। এবারে বিষয়টা এই যে যেহেতু ছবির কথা বলেছি, এক্ষেত্রে আমাদের কয়েকটা সিম্বল সম্পর্কে প্রথমে জেনে নিতে হবে, যে একটা ফ্লোচার্ট যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমরা কি কি সিম্বলগুলো আমাদের জানতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত, এই যে শেপটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা একটা উপবৃত্তাকার শেপ, একটা ওভাল শেপ বা একটা ইলিপসও বলতে পারি আর কি। আহ, সেইটা, এটাকে ফ্লোচার্টে স্টার্ট বা স্টপ সিম্বল বলা হয়। এই যে এর মধ্যে আমরা স্টার্ট বা স্টপ লিখে একটা ফ্লোচার্টকে শুরু করি অথবা শেষ করি, অর্থাৎ একটা ফ্লোচার্ট যখন শুরু করব তখনও আমাকে এই শেপটা ইউজ করতে হবে, আবার যখন ফ্লোচার্টটা শেষ করব তখনও আমাকে এই শেপটা ইউজ করতে হবে, এবং প্রথমে এই শেপটার মধ্যে স্টার্ট লিখতে হবে এবং ফ্লোচার্টের একদম শেষে গিয়ে এই শেপটার মধ্যে স্টপ লিখতে হবে। বেশ। নেক্সট হচ্ছে এই যে প্যারালেলোগ্রাম, যেটাকে আমরা বাংলায় সামান্তরিক বলে থাকি। আমরা জানি যে যে কোনো একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচের 3টে বিষয় থাকে। একটা হচ্ছে ইনপুট, অর্থাৎ ইউজারের থেকে আমি কিছু ইনপুট নেব, তারপর সেটাকে প্রসেস করে ফাইনালি আউটপুট দেব। অর্থাৎ কম্পিউটার তো এরকম ভাবেই নিজের কাজটা করে, যেটাকে আমরা আইপিও সাইকেল বলি। কিছু ইনপুট কম্পিউটার আমাদের থেকে নেয় বা ইউজারের থেকে নেয়, তারপর কম্পিউটার সেটাকে প্রসেস করে এবং শেষে আউটপুট দেয়। তো এই যে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, এটাতে এটাকে আমরা বেসিক্যালি ইনপুট বা আউটপুট সিম্বল হিসাবে ব্যবহার করি। অর্থাৎ আমি আমার ফ্লোচার্টে যদি কিছু ইনপুট নিতে চাই অথবা কিছু আউটপুট দেখাতে চাই, তখন আমরা এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এই সিম্বলটাকে ব্যবহার করব। নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার বক্স। এইটা হচ্ছে প্রসেস। এই যে একটু আগে আমি বলছিলাম, প্রথম কাজটা হচ্ছে ইনপুট নেওয়া, তারপর প্রসেস করা এবং সবশেষে আউটপুট দেখানো। তো ইনপুট আউটপুটের ব্যাপারটা তো আমি বলে দিলাম একটু আগে, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বক্স, এটাকে প্রসেস বক্সও বলা হয় বা প্রসেস সিম্বল। এটাতে বেসিক্যালি প্রসেসের কাজটা হয়, প্রসেস বক্স বা প্রসেস সিম্বল। ইনপুট নেওয়ার পরে আমার প্রসেস করার জন্য বা প্রসেসিং যে স্টেটমেন্টগুলো বা প্রসেসিং যে স্টেপগুলো, সেইগুলো এই আয়তক্ষেত্রাকার বক্সের মধ্যে লিখতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে তীর চিহ্নটা, আমরা একটু আগে যেটা বলছিলাম, যে একটা কাজ যখন করব সেই কাজের ক্ষেত্রে কাজটা কিন্তু পরপর সিকোয়েন্সে হওয়াও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ
যে কাজটা আগে করব বা কোনো একটা কাজ আগে করব, তার পরের স্টেপটা তার পরে করব, এই যে ওয়ার্ক ফ্লোটা বা এই যে সিকোয়েন্সটা, এটা মেনটেন করা কিন্তু যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি যখন খুশি যে কোনো একটা কাজ করে দিলে কিন্তু হবে না। অর্থাৎ কোন কাজটার পরে কোন কাজটা করব, এই বিষয়ে আমাদের ধারণা থাকা অত্যন্ত জরুরি যদি আমরা কোনো একটা প্রবলেমের ঠিকঠাক সলিউশন পেতে চাই। তো কোন কাজটার পর কোন কাজটা করব সেটা আমরা এরকম একটি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব, যেটা আমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে এই অ্যারো চিহ্নটিকে বলা হয় ফ্লো লাইন। আমরা যখন এরপরে এক্সাম্পল দেখব তখন ব্যাপারটা সম্পর্কে আরো ক্লিয়ার হবে। অর্থাৎ এই যে বাঁদিকে যে শেপগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম আরো কয়েকটি শেপ আছে। এই শেপগুলোকে আমরা মূলত এইরকম তীর চিহ্ন দিয়েই কিন্তু সংযুক্ত করি কোন কাজটির পর কোন কাজটি হবে এটি বোঝানোর জন্য। নেক্সট হচ্ছে এরকম একটি রম্বস বা একটা ডায়মন্ড শেপের বক্স, যেটাকে আমরা ডিসিশন বক্স বলে থাকি। আচ্ছা, আমাদের এই যে কোনো একটা প্রসেস বা কোনো একটা ওয়ার্ক ফ্লো, মানে প্রবলেম সলভিং যে ওয়ার্ক ফ্লো, এটা হতেই পারে যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলো যে কোনো একটি আহ, বিষয় যদি এইটা হয় তাহলে আমরা একটি কাজ করব, আর যদি না হয় তাহলে আরেকটি কাজ করব। তো এইরকম যদি কোথাও গিয়ে একটা ডিসিশন নিতে হয় যে কোনো একটা প্রোগ্রামের বা আমাদের প্রবলেম সলভিং যে ওয়ার্কফ্লো, তার মাঝখানে কি কোথাও আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি ঠিক কোন পথে সমাধানের দিকে পৌঁছাবো, কোন পথে সলিউশনের দিকে এগোবো, তখন আমাদের এরকম ডিসিশন বক্স ব্যবহার করতে হবে। এর বিস্তারিত ব্যবহার আমরা নিশ্চয়ই পরে জানবো বা পরে দেখবো। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে এইটা আহ, খুব জরুরি কিছু নয়। এই যে সিম্বলটা একটা ছোট্ট সার্কেলের মতো, এইটাকে বলা হয় অন পেজ কানেক্টর। অর্থাৎ এই যে ফ্লোচার্ট আমরা যখন একটা কাগজে তৈরি করব, আচ্ছা একটা কথা বলে দিয়ে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতেও পেরেছো যে ফ্লোচার্ট কিন্তু কম্পিউটারে করার জিনিস নয়। ফ্লোচার্ট বেসিক্যালি আমরা কাগজে কলমে একটা ছবি এঁকে প্রবলেমটার একটা ব্লু প্রিন্ট তৈরি করা, প্রবলেমের সলিউশনের একটা ব্লু প্রিন্ট তৈরি করা। তো ন্যাচারালি হতেই পারে যে আমরা যখন একটি ফ্লোচার্ট তৈরি করছি, সেটা একটি পেজে আঁকা শুরু করলাম, বাদিক থেকে ধরলো না, তখন ওই ফ্লোচার্টটা কন্টিনিউ করার জন্য ওই পাতারই ডান দিক থেকে যদি আমি আবার শুরু করি, কন্টিনিউয়েশন করি, কন্টিনিউ করি, তখন কিন্তু এইরকম একটি অন পেজ কানেক্টরের সাহায্যে আমার ফ্লোচার্টের দুটি অংশকে কানেক্ট করতে হবে। এটা বোঝানোর জন্য যে ফ্লোচার্টটা এখানে শেষ হয়নি, কানেক্টরের পরে এর পরের অংশটুকু রয়েছে। ঠিক একই রকমভাবে এটাকে বলা হয় অফ পেজ কানেক্টর। অর্থাৎ একটি পেজে ফ্লোচার্টের খানিকটা অংশ এবং অন্য পেজে যদি আরো খানিকটা অংশ থাকে, অর্থাৎ এত বড় ফ্লোচার্ট হলো যে একটি পেজে ধরলো না, সেক্ষেত্রে যদি আমার দুটি পেজ ব্যবহার করতে হয় একটি ফ্লোচার্ট আঁকার জন্য, তখন দুটি পেজের ফ্লোচার্ট দুটিকে কানেক্ট করার জন্য এরকম অফ পেজ কানেক্টর আমি ব্যবহার করব। অর্থাৎ অন পেজ কানেক্টর একই পেজের বাঁ দিক ডান দিকে যদি আমি ফ্লোচার্টটাকে সম্পূর্ণ করি তার জন্য, আর অফ পেজ কানেক্টর হচ্ছে একটি ফ্লোচার্টকে যদি আমি দুটি পেজ ব্যবহার করে কমপ্লিট করতে চাই, তখন অফ পেজ কানেক্টরের সাহায্যে কানেক্ট করে বুঝিয়ে দেওয়া হয় যে আসলে এক্ষেত্রে দুটি পেজে থাকা দুটি ফ্লোচার্ট নয়, একটি ফ্লোচার্টেরই দুটি অংশ। আশা করি প্রত্যেকে সিম্বলগুলোকে বোঝাতে পেরেছি। আমি পরের অংশে যাচ্ছি। যদি কারো মনে হয় যে এই সিম্বলগুলো খাতায় লিখে নেওয়া দরকার বা আরো একবার দেখে নেওয়া দরকার বা বুঝে নেওয়া দরকার, তোমরা ভিডিও পজ করে যে কোনো সময় এগুলো দেখে নিতে পারো। বেশ, এবার আমরা যাচ্ছি একটি এক্সাম্পলে। একটি উদাহরণ আমরা দেখে নেব। দেখো বলা আছে, ড্র আ flowchart to accept two numbers from user and determine sum of the numbers। খুব সিম্পল, খুব সহজ একটা আহ, সমস্যা, প্রবলেম। তার একটা ফ্লোচার্ট আমরা দেখে নেব যে এরকম যদি দুটি নাম্বারে যোগ করতে হয় তাহলে আমরা ঠিক কিরকম ভাবে ফ্লোচার্টটি তৈরি করব। প্রথমত যেটা আমি বলছিলাম যে প্রথমে এরকম একটি ওভাল শেপের শেপ থাকবে, যাতে স্টার্ট লেখা থাকবে, এটা বোঝায় যে ফ্লোচার্ট এখান থেকে শুরু হচ্ছে। এরপর আসলো ফ্লো লাইন। অর্থাৎ এরপর কি কাজ হবে এই তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে কি কাজ হবে? আমরা জানি যে একটি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে প্রথমে ইনপুট নেওয়া হয়, তারপর সেটা প্রসেস হয়, তারপর আউটপুট হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে ইনপুট নেওয়া। যদি দুটো নাম্বার যোগ করতে হয় তাহলে আমাকে এরকম একটি সামান্তরিক বক্সের মধ্যে ইনপুট এ কমা বি, অর্থাৎ দুটি চলরাশি এখানে ব্যবহার করলাম, যে দুটি এ আর বি এর মধ্যে দুটি নাম্বার স্টোর হবে। ইউজারের দেওয়া, ব্যবহারকারীর দেওয়া দুটি নাম্বার এ এবং বি, এই দুটি চলরাশির মধ্যে স্টোর হবে, সেটা ইনপুট চাওয়া হয়েছে। এবং একটু আগে আমি যেটা দেখলাম যে ইনপুট নেওয়ার জন্য আমরা এরকম প্যারালেলোগ্রাম বক্স বা প্যারালেলোগ্রাম সিম্বল বা সামান্তরিক
ব্যবহার করব এবং তার মধ্যে ইনপুট নেব, এরকম ভাবেই লিখতে হবে ইনপুট এ কমা বি। এটা যতগুলো ইনপুট ইউজারের থেকে নিতে হবে ততগুলো চলরাশি আমরা ব্যবহার করব। এখানে আমার দুটি নাম্বারে যোগ করতে বলা হয়েছে বলে দুটি চলরাশি ব্যবহার করা হয়েছে। নেক্সট, এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হলো, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে যোগ করা। খুব সিম্পল ব্যাপার। এ আর বি যোগ হলো এবং সেটি সি বলে আরো একটি চলরাশির মধ্যে রাখতে হলো। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, আমরা যখন সি প্রোগ্রামিং শিখবো বা জাভা প্রোগ্রামিং শিখবো বা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, যে কোনো ভেরিয়েবল ব্যবহার করার আগে ভেরিয়েবলটিকে ডিক্লেয়ার করতে হয়। তোমরা যারা অলরেডি সি বা সি প্লাস প্লাস বা জাভা জানো, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ভেরিয়েবলকে ব্যবহার করার আগে তাকে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশন বলে। তো এক্ষেত্রে ফ্লোচার্টটা যেহেতু কোনো প্রোগ্রাম নয়, এক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে বা চলরাশিগুলোকে ডিক্লেয়ার করাটা কিন্তু ম্যান্ডেটরি না বা প্রয়োজন নেই। সেই জন্য কিন্তু এই ফ্লোচার্টের মধ্যে প্রোগ্রামের ওই নিয়মগুলোকে রিজিডলি মানতে হয় না। এখানে জাস্ট ব্যাপারটা, প্রবলেমটা কিভাবে সলভ হবে সেটা ছবি এঁকে বুঝিয়ে দেওয়ার বিষয়। তো এ আর বি যে দুটো ইউজার থেকে ইনপুট নেওয়া হয়েছিল সেই দুটিকে যোগ করে সি বলে অন্য একটি চলরাশিতে রাখা হলো। নেক্সট, তাহলে আমার প্রথম ইনপুট নেওয়া হলো, এরপরে প্রসেস হলো, অর্থাৎ এ আর বি যোগ করে সি বেরিয়ে গেল। এবার নেক্সট কাজ হচ্ছে ইউজার যেটা চেয়েছিল যে দুটি নাম্বারে যোগ করা, সেই যোগফলটা সিতে রয়েছে, এবার সেটা ইউজারকে দেখিয়ে দেওয়া বা প্রিন্ট করে দেওয়া। এই হলো প্রিন্ট সি, অর্থাৎ আউটপুট দেখিয়ে দেওয়া, মানে সিতে যোগফলটি রয়েছে সেটিকে ব্যবহারকারীকে দেখিয়ে দেওয়া। তাহলে আমার আর কিন্তু কোনো কাজ বাকি রইল না। তাহলে এবার যেটা করতে হবে, ফ্লোচার্টটা শুরু করলে শেষ করতে হবে। এই হচ্ছে শেষ, স্টপ। তাহলে আমি দেখতে পাচ্ছি ফ্লোচার্টটির একদম প্রথম স্টার্ট দিয়ে শুরু করতে হচ্ছে, ঠিক একই রকম বাক্সের মধ্যে স্টপ দিয়ে শেষ করতে হচ্ছে। এবং এইটা হচ্ছে ইনপুট, যেটা তীরচিহ্ন দিয়ে দেখানো হলো, এইটা হচ্ছে প্রসেস এবং এইটি হচ্ছে আউটপুট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যেটা বলছিলাম যে একটা প্রোগ্রাম প্রথমে ইনপুট নেবে, একটা কম্পিউটার কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে প্রথমে ইনপুট নেবে, তারপর প্রসেস করবে, তারপর সেটিকে আউটপুট দেবে। ঠিক সেরকমভাবেই একটি ফ্লোচার্ট, সেই অ্যাপ্রোচেই কিন্তু আমরা একটা ফ্লোচার্ট তৈরি করব। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টার্ট এবং স্টপের ক্ষেত্রে একই রকম সিম্বল আমরা ব্যবহার করছি এবং ইনপুট এবং আউটপুটের জন্য, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য এবং প্রিন্ট করার জন্য আমরা একই রকমের সিম্বল ব্যবহার করছি। আচ্ছা, বেশ, আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিতে পারি। এক্ষেত্রে বলা হয়েছে ড্র আ ফ্লোচার্ট টু অ্যাকসেপ্ট লেন্থ অ্যান্ড ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গল। আমরা জানি লেন্থ অ্যান্ড ব্রেথ মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। অফ আ রেক্ট্যাঙ্গল, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট নিতে হবে। অ্যান্ড ডিটারমাইন দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গল, এবং সেই যে আয়তক্ষেত্রটি তার ক্ষেত্রফল এবং পরিসীমা বার করতে হবে। আমরা প্রত্যেকেই জানি ক্ষেত্রফলের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার যে ফর্মুলা, সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ করলে আমরা ক্ষেত্রফল পাবো বা এরিয়া পাবো। আর পরিসীমা বা পেরিমিটার পাবো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পরিসীমা পাই। খুব সহজ সলিউশন। আমরা ফ্লোচার্টটি একটু দেখে নিই। প্রথমে স্টার্ট, যেরকম একটু আগে দেখলাম, প্রথমে স্টার্ট করতে হবে এই সিম্বলটি দিয়ে। তারপরে নেক্সট কাজ নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে এবার ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে? যদি ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে হয় তাহলে আমাদের যে দুটি মান দরকার সেই দুটি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ লেন্থ এবং ব্রেথ। তাহলে সেই দুটোকেই নিশ্চিত ইনপুট নিতে হবে। এক্ষেত্রে এল আর বি বলে দুটি চলরাশি ব্যবহার করা হয়েছে, এল ফর লেন্থ আর বি ফর ব্রেথ, অর্থাৎ ব্যবহারকারীর থেকে বা ইউজারের থেকে লেন্থ আর ব্রেথ এই দুটো ইনপুট নিয়ে নেওয়া হলো, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট নিয়ে নেওয়া হলো এল এবং বি দুটি চলরাশির মধ্যে। চলরাশি আমরা নিজেদের ইচ্ছা মতন যে কোনো নাম ব্যবহার করতে পারি, কিন্তু রেলেভেন্ট নেম ইউজ করাটা ভালো। যেমন লেন্থের জন্য এল, ব্রেথের জন্য বি, এরকম দিলে বুঝতে সুবিধা হয় আর কি আমি কি করছি। নেক্সট হচ্ছে ইনপুট নেওয়া হয়ে গেল। এক্ষেত্রে এরিয়া বের করলাম। আমরা এরিয়া বের করার জন্য আমরা প্রত্যেকে জানি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে হবে। আমরা জানি যে এল এর মধ্যে দৈর্ঘ্য আছে আর বি এর মধ্যে প্রস্থ আছে, অর্থাৎ এল ইন্টু বি করলে আমার এরিয়া বা ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এল ইন্টু বি করে আমরা ক্ষেত্রফলটা এরিয়া বলে আরো একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এটা প্রসেস বক্স, খুব স্বাভাবিক, কারণে প্রসেস হচ্ছে বলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো প্রসেসিং বলা হয়। তো প্রসেসিং করার জন্য যে স্টেটমেন্টগুলো সেগুলো আমরা অবশ্যই প্রসেস বক্স অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে রাখবো, তাই রেখেছি। নেক্সট হচ্ছে পেরিমিটার। আমি এক্ষেত্রে পেরি বলে একটি ভেরিয়েবল ইউজ করেছি, যার মধ্যে লেন্থ আর ব্রেথকে যোগ করার পর তাকে 2 দিয়ে গুণ করে পরিসীমা নির্ণয় করেছি এবং সেটি পেরি বলে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি।
তাহলে প্রথম ক্ষেত্রে এরিয়া বার করার জন্য লেন্থ ইন্টু ব্রেথ করা হলো, দ্বিতীয় ক্ষেত্রে পেরিমিটার বা পরিসীমা বার করার জন্য 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করা হলো। এক্ষেত্রে লেন্থ আর ব্রেথ যথাক্রমে এল এবং ডি দুটি ভেরিয়েবলের মধ্যে নেওয়া হয়েছে। আশা করি দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না। এক্ষেত্রে দুটো প্রসেসের জন্য দুটো প্রসেস বক্স ব্যবহার করেছি। অনেকেই দুটো প্রসেস একটি বক্সের মধ্যেও দেখান, সেটাও ভুল নয়, কিন্তু আমার সাজেশন হচ্ছে দুটি প্রসেস দুটি আলাদা আলাদা প্রসেস বক্সের মধ্যে ব্যবহার করা উচিত। আচ্ছা, নেক্সট হচ্ছে আউটপুট দেখানো। আমি আউটপুটটা দেখিয়ে দিলাম, প্রিন্ট এরিয়া কমা পেরি, অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিসীমা যে দুটো এখনই নির্ণয় করলাম আমরা এর ঠিক আগের দুটো প্রসেস বক্সে, সেই দুটোকে এবার আউটপুট দেখানো হলো। এরিয়া এবং পেরিমিটার প্রসেস করার পরে আমার প্রোগ্রামের যে সলিউশন সেটা আমরা পেয়ে গেলাম, আমার প্রবলেমের যে সলিউশন সেটা পেয়ে গেলাম, এবং সেগুলো ইউজারকে আউটপুটে দেখিয়ে দেওয়া হলো। এবং সবশেষে যেরকম শুরু করেছিলাম ঠিক একই নিয়মে ফ্লোচার্টটাকে স্টপ করলাম। ঠিক আগের যে এক্সাম্পলটা দেখলাম একটু আগে, ঠিক একই রকম ভাবে স্টার্ট দিয়ে শুরু করতে হবে, স্টপ দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এইবার আগের ঠিক ফ্লোচার্টের মতনই আমরা দেখে নিই। প্রথমে এইটা হচ্ছে ইনপুট, যেখানে আমি লেন্থ এবং ব্রেথ ইনপুট নিলাম। নেক্সট হচ্ছে আমি প্রসেস করলাম এই দুটো লাইন, এই দুটো স্টেপ, দুটো রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে প্রসেসটা দেখানো হয়েছে। একটা এরিয়া বেরিয়েছে, একটা পেরিমিটার বেরিয়েছে। এবার এরিয়া আর পেরিমিটার যে দুটো বেরিয়েছে, যে দুটোকে আমরা এরিয়া এবং পেরি এই দুটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, আমার লাস্ট কাজ হচ্ছে সেই দুটিকে আউটপুট দেখিয়ে দেওয়া বা প্রিন্ট করিয়ে দেওয়া। আশা করি এই যে প্রসেসটা, ইনপুট প্রসেস এবং আউটপুট, এই যে সাইকেলটা, এটা বোঝা গেছে। এবং এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু, এই যে ইনপুট প্রসেস আউটপুট, এই যে জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমরা যে কোনো ফ্লোচার্ট ডিজাইন করব। আমাদের এই অ্যাপ্রোচেই যে কোনো ফ্লোচার্ট ডিজাইন করতে হবে কিন্তু। এইটা যদি আমরা মাথায় রাখি যে ইনপুট প্রসেস এবং আউটপুট, তাহলে কিন্তু যে কোনো ফ্লোচার্ট একটু মাথা খাটিয়ে তৈরি করে নেওয়া যাবে। তো এই দুটো যে এক্সাম্পল দেখালাম, এই দুটি খুবই সহজ দুটো এক্সাম্পল, খুবই সহজ দুটো এক্সাম্পল। এছাড়াও আরো অনেক রকমের প্রবলেম থাকবে, যেমন আমরা যে ডিসিশন বক্স দেখছিলাম, আমরা যখন ব্রাঞ্চিং এর কোনো প্রবলেম তার সলিউশন বার করার চেষ্টা করবো, বা লুপিং এর কোনো সলিউশন বার করার চেষ্টা করবো, এক্ষেত্রে হয়তো ব্রাঞ্চিং বা লুপিং ব্যাপারটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। তো যাই হোক, আমরা যারা সি প্রোগ্রাম করেছি বা জাভা বা সি প্লাস প্লাস করেছি, আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই ধরনের লুপগুলোর কথা শুনেছি। তখন ওই ডিসিশন বক্সটা কাজে লাগবে। আবার যখন আমরা ইফ বা এলস, ইফ এলস এই ধরনের কোনো প্রোগ্রাম করব, তখন কিন্তু আমাদের ডিসিশন বক্সটা কাজে লাগবে। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই সেরকম আরেকটু কমপ্লিকেটেড, আরেকটু কমপ্লেক্স কোনো এক্সাম্পল নিয়েও ভিডিও তৈরি করব। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা মনে হয় তোমার কাজে লাগবে, তোমার যদি প্রয়োজন মনে হয়, বা যদি মনে হয় যে ভিডিওটা তোমার জন্য খুবই কার্যকরী, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা দরকার, তাহলে সবার সুবিধার জন্য অবশ্যই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা অন্য কোনো ফ্লোচার্ট, কোনো প্রবলেমের যদি ফ্লোচার্ট তোমাদের মনে হয় যে আমরা একটি ভিডিও বানিয়ে দিলে সুবিধা হবে, সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নিশ্চয়ই তারও ভিডিও বানিয়ে তোমাদের দেবো অবশ্যই।